অনুরাগের বাসায় বসে প্লে স্টেশনে গেম খেলছেন সাইবান। সময়টা সন্ধ্যার পর। এই সময় অনুরাগ অফিস থেকে ফেরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসিস্ট্যান্ট অব প্রফেসর পদে আছে সে। অনুরাগের মা কিছুক্ষণ আগেই সাইবানের জন্য বাটি ভর্তি নারিকেলের নাড়ু আর শরবত দিয়ে গিয়েছেন। এও বলে গিয়েছেন আজ তার হাতে মাটন বিরিয়ানি না খেয়ে বাসায় না যেতে। এই ঘরে সাইবান পরিবারের সদস্যের মতন, তেমনি তার ঘরে অনুরাগ। সাইবান যতক্ষণে গেমের 7 নম্বর লেভেলটা টপকেছে তখন তোয়ালেতে মাথা মুছতে মুছতে রুমে এলো অনুরাগ। গোসল করে এসেছে, তা খালি গা, শুধু একটা ট্রাউজার পরনে। কাঁধে তোয়ালে ঝাড়িয়েছে। বন্ধুর পাশে বসে দুটো নাড়ু তুলে একসাথে মুখে পুরে দিল। অপর হাতে জয়স্টিক তুলে গেমে যোগদান করলো। তোর গা থেকে লাক্স সাবানের গন্ধ আসছে। সাইবান বাঁকা হেসে মন্তব্য করলো। স্ক্রিনের দিকে তাকিয়ে অনুরাগ বলল, তো লাক্স ব্যবহার করেছি তাই? মেয়েদের সাবান ব্যবহার করিস এখনো? মানে স্বভাবটা আর যাবে না। সাবানেরও আবার মেয়ে ছেলে? তাছাড়া তুই আমাকে এটা বল, তুই কিভাবে জানলি লাক্স সাবানের গন্ধ কিরকম? তির্যক হাসলো সাইবান, চোখ টিপটি জানালো। আই হ্যাভ মাই ওয়ে। না পারতে হেসে ফেলে অনুরাগ। স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সাইবানকে দেখলেও পা ঝুলিয়ে ছুঁড়ে নাড়ু খাচ্ছে আর মনোযোগ দিয়ে গেম খেলছে। হঠাৎ করেই দেখলে তার মুখভঙ্গি একদম বাচ্চাদের মতন মনে হয়। গায়ে গতরে হয়তো বড় হয়ে গিয়েছে ছেলেটা, তবে অন্তর থেকে সাইবান যেন আজও সেই শিশুটি রয়ে গিয়েছে। আজও তাই মনে হয় অনুরাগের। সে হঠাৎ করেই মোলায়েম গলায় বলল, তোকে ইদানিং খুশি খুশি দেখায়। আমি তো সবসময় খুশি থাকি, ইদানিং কেন বলছিস? আই মিট জেনুইন হ্যাপিনেস। জয়স্টিকের ওপর সাইবানের আঙুল জমে গেল। গেমের ভিতর গুরুত্বপূর্ণ পর্যায়ে চললেও সে যেন ভুলে গিয়েছে কিভাবে খেলতে হয়। অনুরাগ সোফায় হালান দিয়ে বসে ব্যক্ত করল, টু বি অনেস্ট, আমি মনে করেছিলাম এই বিয়েটা তুই মানতে পারবি না, মানিয়ে চলতে পারবি না। কিন্তু আজকাল তোকে দেখে মনে হয় তুই ভালোই হ্যান্ডেল করছিস। ইউ আর হ্যাপি অ্যান্ড প্রোটেক্টিভ অফ ইউর ওয়াইফ। হাত থেকে জয়স্টিক রেখে দিল সাইবান। গেম ওভার হয়ে গিয়েছে। অনুরাগের দিকে সরাসরি ফিরে তাকালো না সে। আপন মনে সুত হলো। সেদিন আবিরদের সাথে যা হলো তার জন্য বলছিস? বলতে পারিস, তবে আমি ওভারঅল সবকিছু দেখেই বলছি। ইরাম বৌদিকে তুই যথেষ্ট সম্মান করিস। এক্স্যাক্টলি, সম্মান। হঠাৎ করে অনুরাগের দিকে ফিরে তাকালো সাইবান। জলজলে চোখে ছোঁচে অদ্ভুত দূরে হাসি মেখে বলল, ইট ডাজ নট ম্যাটার হাউ আই ফিল, ইট নেভার ম্যাটার্ড। এরাও আপু আমার খালার মেয়ে, ছোট থেকে ওনাকে দেখেই বড় হয়েছি। যদিও মাঝখানে, সে যাক। আমি এটুকু জানি উনি জীবনে অনেক কষ্ট করেছেন। বিয়ের পর কি হয়েছে সেটা জানি না, কিন্তু দুইটা কুলাঙ্গার ভাইকে কিভাবে মানুষ করেছিলেন সেটা দেখেছি। আই সিম্পলি ক্যান নট মেক হার সাফার মোর, দ্যাটস অল। দ্যাটস অল? নো ফিলিংস অ্যাটাচড? অনুরাগ তীক্ষ্ণ নজর ফেলে জিজ্ঞেস করে বসল। সাইবানের চেহারায় একটা আধা নেমে এলো। ফিলিংস? আর ইউ কিডিং মি? একেবারে হুট করেই বেখাপ্পা ভাবে হেসে উঠল সাইবান। সোফায় শরীর এড়িয়ে সে হাসি নিয়ে বলল, কাম অন অনুরাগ, গ্রো আপ। তোর মনে হয় আমি এসব ফিলিংসের ধার ধারি? অনুভূতি শুধুই দুর্বলদের অলংকার। ইরাম আপুকে আমি আগে সম্মান করতাম, এখন যেহেতু উনি আমার স্ত্রী তাই একটু আগলে রাখি, এই যা। একটু একটু সাইবান? চোখ রীতিমতো কপালেই তুলে ফেলল অনুরাগ। সাইবান তাতে একেবারে বিনা কারণে হুট করে রেগে গেল। তো তোর বউ হলে তুই কি করতি? ফেলে দিতি? তোর সামনে তোর বউকে কেউ আজে বাজে কথা বললে প্রতিবাদ করতি না? প্রতিবাদরা যখন এতই জোরালো হয় যে 6 বছর ধরে টানা সহ্য করা বন্ধুদের এক ঝটকায় উগড়ে ফেলা যায়, তখন একটু সন্দেহ তো হবেই, বল। স্টপ ইট। লাফিয়ে সোফা থেকে উঠে পড়ল সাইবান। সত্যি রেগে গেছে, চেহারায় বোঝা যাচ্ছে। কিন্তু অনুরাগ শান্তভাবে চেয়ে রইল। সাইবান হাত মুঠো করে ছাঁচালো কণ্ঠে বলল, আমি কি করছি না করছি আর ভবিষ্যতে কি করব তা কারোর কিচ্ছু যায় আসে না। দিন শেষে উনি অন্যের স্ত্রী ছিলেন আর ওনার একটা পর পুরুষের বাচ্চা আছে। এই সত্যটা কোনোদিনও বদলাবে না। অনুরাগ বাকরুদ্ধ হয়ে পড়ল। প্রসারিত নয়নে দেখে গেল বন্ধুকে, যাকে পুরো দস্তর ভিন্ন একজন মানুষ মনে হচ্ছে তার। সাইবান আর দাঁড়ালো না, হনহন করে হেঁটে গেল রুমের বাইরে। যাওয়ার আগে পেছন ঘুরে বলল, আন্টিকে জানিয়ে দিস আমি আরেকদিন এসে ওনার হাতের মাটন বিরিয়ানি খাবো। এতটুকুই। চলে গেল সাইবান। অনুরাগ ঠায়
বসে বন্ধুর চলার পথের দিকে চেয়ে শেষমেশ একটি দীর্ঘশ্বাস ফেলল। নিজের কপাল খসে আনমনি পিরপির করল। সাদে কি তোকে বাচ্চা বলি? এখনো অবুঝি রয়ে গেলি তুই, স্থাবরন বয়। অপরদিকে অনুরাগের বাসা থেকে বেরিয়ে নিজের হুইল সুচোড়া পায়ে গলিয়ে রাস্তা ধরে স্লাইড করে এগিয়ে যেতে লাগলো সাইবান। অতিরিক্ত দ্রুত যাচ্ছে আজ। বাতাস কেটে বেরিয়ে যাচ্ছে তার চোখে মুখের চারিপাশে। অতিরিক্ত আক্রোশ ফুটলো তার পদক্ষেপে। বনবন করে ঘুরছে এই জুতোর চাকা। লম্বা একটা পথ পাড়ি দিয়ে শটান রাস্তার ধারের একটা গাছের গুড়ি আঁকড়ে ধরে নিজেকে আটকালো সাইবান। ভারী নিঃশ্বাস ফেলে ঠাস করে কপাল ঠেকালো গাছের শক্ত খসখসে গুড়ির উপর। চোখ বুজে ফেললো, অস্ফুট স্বরে পড়ল। শিট! কিচেন কাউন্টারে জিনিসপত্র সাজিয়ে বসেছে সুগন্ধা। একটা বড় থালায় পুর তৈরি করা, অন্য পাশে ময়দা তৈরি ছোট রুটি, সেগুলোর ভেতর পুর ভরে ভাঁজ করে করে মোমো বানাচ্ছে মিচি। একসাথে অনেকগুলো করে বানিয়ে ফ্রিজে রেখে দেয় ফ্রোজেন স্ন্যাক্স হিসেবে। বিশেষ কোনো কাজ না থাকা ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সাহায্য করছে। একপাশে ছোট্ট ক্রিবে ঘুমাচ্ছে ইজান। ক্ষণে ক্ষণে ছেলেকে দেখে মুচকি হাসি নিয়ে কাজ করছে ইরাম। হাতের ময়দার রুটিতে পুর ভরে সুন্দর করে ভাঁজ করে করে মোমো বানিয়ে রাখছে আরেকটা প্লেটে। হঠাৎ করে সে বলল, সুগন্ধা, তোমার কলেজের পাশে একটা ইনস্টিটিউট আছে না, কম্পিউটার শেখায় যে? হ্যাঁ আছে তো, আপনি যাবেন? মাথা দোলালো ইরাম। হ্যাঁ, এরপর যেদিন কলেজে যাবে আমাকে নিয়ে যেও। কম্পিউটার কাজ শিখবেন? ভালো ভালো। প্রশংসা করে সুগন্ধা আরও খানিকটা পুর তৈরি করে নিয়ে এসে রাখলো কাউন্টারে। ঠান্ডা হাতে অভিজ্ঞ হাতে মাখতে মাখতে বলল, তয় একটা সত্যি কথা বলি আপা, কিছু মনে করেন না। ইরাম শুরু তুলে পেছনে ফিরে তাকালো। তুমি আবার কবে থেকে এত বিবেচনা করা শুরু করলে? আরে মেয়ে, বলো বলো, এত ভাবতে হবে না। কম্পিউটার শেখা আপনি কি করবেন? চাকরি করার দরকার আছে? ইরাম থমকে গেল। সুগন্ধা বলে গেল, না মানে এই বাড়ির অবস্থা তো ভালোই। সত্যি বলতে আমি শুরুতে ভয় পাইছিলাম, ভাইজান মনে হয় কেলেঙ্কারি করবে আপনার সাথে। কিন্তু মানুষটা রংবাজ হইলেও আপনার অনেক টেক কেয়ার করে, বোঝা যায়। তাইলে দরকার কি, সব যেমন চলতেছে অমনি চলুক। অস্ফুট একটি হাসি ফুটলো এবার ইরামের ছোচে। ঠিক প্রফুল্লতার হাসি নয়, ভিন্ন কিছু। কাজ জারি রেখে সে বলল, আলাদিন আর আমার বিয়ের মাত্র কিছুদিন হয়েছে সুগন্ধা। কিছুদিনেই বুঝে গেলে ও আমার কেয়ার করে? করে না? আমকের মতন প্রশ্ন করে বসলো সুগন্ধা। ইরাম মৃদু হেসে জানালো, আমি বলছি না ও আমার কেয়ার করে না, বরং করে। তাইলে সমস্যা কোথায়? মুখ তুলে সুগন্ধার দিকে তাকালো ইরাম। রমণীর চেহারা অভিজ্ঞ একটা ভাব ফুটে উঠতে দেখলো সুগন্ধা। নতুন নতুন সব জিনিসই মানুষের ভালো লাগে। নতুন মোবাইল কিনলে দেখবে যত্নের শেষ থাকে না। ছুতে গেলেও হাত পরিষ্কার করি। দিনে 14 বার মোবাইলের স্ক্রিন মুছি। ব্যাক কভার ব্যবহার করি, স্ক্রিন প্রোটেক্টর, গ্লাস, আরও কত কি। তেমন নতুন বউও সব ছেলেদের কাছেই ভালো লাগে। সে বিয়ে যে কারণেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, বউ প্রত্যেক ছেলের কাছেই একটা শখের জায়গা। তার যত্ন তো হবেই। যা, মোবাইল আর বউ এক হইল? এবার খানিক শব্দ করে হাসলো ইরাম। বেশ মিষ্টি একটা খিলখিল ধন্যে। হাতের বানানো মোমোটা রেখে নতুন একটা হাতে নিতে নিতে সে হঠাৎই শুধিয়ে বসল। তোমার বয়স কত সুগন্ধা? সামনের মাসে 21 হবে। আর আমার 32। সুগন্ধা চোখ পিটপিট করলো। ইরাম সরাসরি কিছু না বললো একজন মেয়ে হিসেবে তার বুঝতে বাকি রইল না সে কিসের কথা বলেছে। তার মানে জড়বস্তু আর জীবন্ত বউ এক? সুগন্ধার প্রশ্নে ইরাম মাথা ঝাঁকালো। পরিণতি এক। মানুষের মনটাই এমন সুগন্ধা, সময়ের সাথে সাথে অনুভূতি ফিকে হয়ে আসে। আজ যে তোমাকে ভালোবেসে বলছে তোমার জন্য পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে দেবে, ঠিক 5 বছর পরেই সে তোমায় দেখেও পাশ কাটিয়ে যাবে অচেনা মানুষের মতন। জগৎটাই এমন, পুরাতন জিনিসের কদর করে কজন। আপনি একেবারে দার্শনিক লেভেলের কথা বলেন আপা। আপনার কথা শুন না এখন আমার পুরুষ মানুষ বিশ্বাস করতে ইচ্ছে হইতেছে না। বিশ্বাস কেন করবে না? একটা সম্পর্কের ভিত্তিই বিশ্বাস, সেটা তো করতেই হবে। তবে মনে রেখো। মুখে তুলে সুগন্ধার মনোযোগী দৃষ্টির পানে চেয়ে রইল। ইরাম বলল, পুরুষ তোমাকে ভালোবাসে নতুন জামার মতন,
যতদিন নতুন থাকে প্রতিদিন পড়তে ইচ্ছে হয়, পুরাতন হয়ে গেলে সেই জামা আলমারির এক কোণায় পড়ে রয়। অতপর পা মোছার কার্পেট তার শেষ গন্তব্য হয়। সুগন্ধ মাথা দোলালো। আমি আপা বিয়েই করব না আর। মৃদু হাসলো ইরাম। দুজন কিচেনে কাজ এবং গল্প করতে করতে খেয়ালই করলো না কখন সাইবান বাইরে থেকে ফিরেছে। কিচেনে এসেছিল সে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিতে, অথচ আর ভেতরে ঢুকলো না। নীরবে পাশে কাটিয়ে পুনরায় বেডরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ইজানকে কোলে নিয়ে বেডরুমে এলো ইরাম। ঢুকতেই দেখতে পেল বিছানার উপর একটা ডাফল ব্যাগ, কোনো প্রকার ভাঁজ করা ছাড়া বেশ কয়েকটা শার্ট, প্যান্ট এবং গেঞ্জি অবহেলায় ঠেসে ঠেসে ভরছে সাইবান। ইরাম এগিয়ে গেল। কি ব্যাপার, কোথাও যাচ্ছ? শো আছে। ছাঁচা গলায় জবাব দিল সাইবান। ইরাম ইজানকে বিছানায় শুয়ে একটা ঝুনঝুনি ধরিয়ে খেলতে দিয়ে সাইবানের হাত থেকে ব্যাগটা টেনে নিল। যে কাপড়গুলো দুমড়ে মুচড়ে পড়েছে উঁচু করে সেই সব বিছানায় ঠেলে এবার সুন্দর করে এক একটা ভাঁজ করে করে ভেতরে রাখতে লাগলো। সাইবান ফ্রিকুচকে সরে দাঁড়ালো। শো কোথায়? সিলেটে। 3 দিনের আগে ফিরতে পারবো না। বিছানায় বসে নিচের পকেট থেকে হঠাৎ করে একটা সিগারেটের প্যাকেট বের করলো সাইবান। একদম বেপরা ভাবে লাইটার দিয়ে ধরিয়ে ঠোঁটে ছুঁয়েছে কি ছোঁয়নি। ইরাম ঠাস করে চাপড় দিয়ে সিগারেটটা ফেলে দিল। শাসনে শুরু পড়ল। খালামণি আমাকে বলেছে চেইন স্মোকার নাকি তুমি। সমস্যাটা কি? শিক্ষিত ছেলে মানুষ, তাড়াতাড়ি মরার এত শখ কেন? এখন কি আপনার জন্য আমার মরার স্বাধীনতাটুকুও বিসর্জন দিতে হবে? সাইবানের কথার ধাঁচটা ভালো লাগলো না ইরামের। সে অতিরিক্ত কিচ্ছু বলতেও পারল না। বিছানায় খেলতে থাকা ইজান হুট করে কেসে উঠল। ইরাম দ্রুত ছেলেকে কোলে তুলে নিল। বাবাটা কি হয়েছে? সিগারেটটা ফ্লোরে পড়লেও এখনো নেভেনি বিধায় ধোঁয়া সৃষ্টি করছে। ইরামের নাকে লাগলো গন্ধটা। ইজান নিশ্চয়ই তামাকের ধোঁয়াটা সহ্য করতে পারছে না। দ্রুত উঠে গিয়ে রুমের বারান্দায় দরজাটা খুলে দিল ইরাম। মুক্ত প্রকৃতির বাতাস ঢুকতে লাগলো ভেতরে হু হু করে। সাইবান দৃশ্যটা খেয়াল করে নিজেই পা দিয়ে সিগারেটটা পিষে নিভিয়ে ফেলল। অতঃপর তুলে ময়লা ঝুড়িতে ফেলে দিয়ে রুমের স্প্রে তুলে নিঃশব্দে স্প্রে করে দিল আশেপাশে। ইরাম ছেলেকে দোলাতে দোলাতে দৃশ্যটা দেখলো, বিশেষ কোনো মন্তব্য করলো না। আর সাইবান নিজের ব্যাগটা ঠিকঠাক করে রাখতে রাখতে হঠাৎ একটা টি শার্ট বের করলো কালো রঙের। তাতে ডোরেমন কার্টুনের ছোট্ট একটা চিত্র আঁকা। ইরামের কে দেখিয়ে সে হঠাৎই বলল, জাস্ট ফর ইউর রিমাইন্ডার, এটা আমি ক্লাস 10-এ কিনেছিলাম। এখন অনেক টাইট হয়, তবুও মাঝে মাঝে পরি ঘুমানোর সময়, কারণ এটা আমার ফেভারিট টি শার্ট। ইরাম মাথা কাত করে তাকালো। বুঝতে পারেনি সাইবান হঠাৎ করে তাকে একটা টি শার্ট কেন দেখাচ্ছে। সাইবান তির্যক হেসে ব্যক্ত করল, কিছু পুরুষ আছে যে জামাকে একবার মনে ধরে সেই জামা ছিঁড়া হোক, ছোট হোক কিংবা হোক পুরাতন, কখনো মায়া কাটাতে পারে না। ইরামের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। ঠোঁট জোড়া ফাঁক হলেও সে কিচ্ছু উচ্চারণ করতে পারল না। সাইবান আর অপেক্ষাও করলো না। ব্যাগ রেখে রুম থেকে বেরিয়ে গেল বাহিরে। তার জিনিসপত্র সব গাড়িতে লোড করে রাখতে হবে, যেন সকালে তাড়াহুড়ো না হয়। গভীর রাত, প্রায় 2:30 বেজে এসেছে, অথচ ইরামের চোখে আজ এক বিন্দু ঘুম আসছে না। বারান্দায় দাঁড়িয়ে আছে সে। সনসনে হাওয়া তার শরীরে ঝাপটা দিয়ে যাচ্ছে। রাতের নিস্তব্ধ জগৎ যেন হাত বাড়িয়ে তাকে ডাকছে আধারে হারিয়ে যেতে। ইজান ঘুমে আচ্ছন্ন। সাইবানও 1 ঘন্টা হলে ঘুমিয়েছে। এতদিন কাউচে ঘুমালেও আজ ইরাম এক প্রকার জোর করেই তাকে বিছানায় শুইয়েছে। ছেলে আর স্বামীর মাঝখানে অবশ্য বিরাট এক কোলবালিশের দেয়াল আছে। বিছানাটা বেশ বড় হওয়ায় সুবিধা হয়েছে। একটা ছোট্ট বাচ্চা নিয়ে ঘুমালেও কোনো সমস্যা হয় না। ইরাম রেলিংয়ে হেলান দিয়ে দিল। তার চুলগুলো খোলা, বাতাসে দোল খাচ্ছে। একটা সময় ভয় লাগলো রাতের বেলায় এমন চুল খুলে ঘুরে বেড়াতে ভূত পেতনি ভর করে নাকি। অথচ সে অনুভূতিগুলো আজ হারিয়ে গেছে তার মন থেকে। তার মনে হয়েছিল কখনো আর নিজের জন্য বাঁচা হবে না তার। অথচ বিয়েটা তার শক্ত মানসিকতার দেয়াল বারবার আঘাত করছে। সাইবান যে আজ কিচেনের কথা শুনেছে সেটা সে নিশ্চিত। সেই কথার পরিপ্রেক্ষিতেই পরে ওই কথাটা বলেছে। এরা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না কিছুতেই। সে তার আলাদিনকে বুঝে উঠতে পারছে না। যখনই মনে হয় নিবেদনগুলো একটু হলেও সত্যি, তখনই অর্ণর মুখটা ভেসে ওঠে তার হৃদয়ে।
ইরামের আজও মনে পড়ে তাদের বিয়ের পরের দিনই সকালের কথোপকথন। ইরাম বাসর রাতের বিছানা ছেড়ে উঠতে যাচ্ছিল তৈরি হয়ে নাস্তা বানানোর জন্য, অথচ অরণ্য তার কবজি টেনে পুনরায় নিজের বুকের উপর আগলে নিয়েছিল। ইরাম লজ্জা পেয়ে বলেছিল, ছাড়ুন, কি করছেন? ফ্রেশ হব, নাস্তা বানাবো, অনেক কাজ। হুম, তুমি ভাবলে কিভাবে আমি আমার বউকে বিয়ের পরের দিনে রান্নাঘরে ঢুকতে দেব? রান্নাঘর তো দূরের কথা, তোমার কোমল পা ওই শক্ত মেঝেতে আমি স্পর্শই হতে দেব না। অর্ণ কথা রেখেছিল। টানা 7 দিন ইরাম বিছানায়, সোফায়, কাউচে, কখনো বা দোলনায় শুয়ে বসেই কাটিয়েছিল। এমনকি কোথাও যাওয়ার দরকার পড়লে বিনা কারণে অর্ণ তাকে কোলে তুলে নিয়ে যেত। স্বামীর গলা জড়িয়ে ধরে ইরাম খিলখিল করে হাসতো আর ভাবতো এই সুখ আর কখনো তার কপাল থেকে মুছবে না, অরণ্য মুছতে দেবেই না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস পেরিয়ে এলো ইরামের। চোখ বুজে ফেলো, সেথায় কয়েক ফোঁটা অশ্রু জমলেও জোরপূর্বক নিজেকে নিবারণ করলো সে। মাথা ঝাঁকালো, না আর অতীত ভাবার সময় নেই। জীবন তাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে, সুযোগটা তাকে কাজে লাগাতে হবে। একটা সপ্তাহ ইরামের শান্তির সময় ব্যাহত হলো। রুমের ভেতর থেকে গুঞ্জনের মতো একটা আওয়াজ আসছে। ফোনের রিংটন। ইরামের কামিজের ওড়না ঠিকঠাক করে ভেতরে এলো। নাইট স্ট্যান্ডে রাখা সাইবানের ফোন বাজছে, অথচ সেটার খবর নেই। বেঘরে ঘুমোচ্ছে। ঘুমের ঘরে কোলবালিশের কাছে এসে ঘেঁষেছে একবারে। এপাশে ইজান থাকায় ইজানের ছোট্ট ডান হাতটা তার কপালের উপর পড়ে আছে। ভাবছিলে কখন কিলবিল করে একে অপরের কাছে পৌঁছেছে খেচানে। সাইবান হুঁশে থাকলেও এক্ষুনি চিৎকার চেঁচামেচি শুরু করতো। ভেবে ইরা মনে মনে খানিক হেসেল, তারপর এগোলো। নাইট স্ট্যান্ডে থেকে সাইবারের ফোনটা হাতে নিতে তার সুকুঞ্চিত হলো। কলার আইডিতে ভাসছে একটা পরিচিত নাম, তিতলি বেব। ইরামের বুকে একটা খচখচ অনুভূতি হলো। আজকালকার ছেলে মেয়েরা এমনিতেই বেব শব্দটা কোনো উদ্দেশ্য ছাড়াই ব্যবহার করে থাকে, এটা সে জেনেছে সামিয়ার সাথে বসে একটা বাংলা নাটক দেখে। জোর করে নিজের মন সামলে ইরাম হাত বাড়িয়ে সাইবানকে ডাকলো। আলাদিন, আলাদিন, তোমার ফোন। প্রথমটায় মোড়ামুড়ি করেও উঠল না সাইবান। শেষমেশ যখন চোখ খুলল তখন ঝটকা দিয়ে নিজের কপাল থেকে ইজানের হাতটা সরিয়ে দিয়ে খেকে উঠল। খিরে ভাই, বাপের কপালে বদয়া দিচ্ছিস? শকুনের দোয়ায় গরু মরে না, তোর আম্মি জান শেখায়নি? ইরাম হুট করে নিজের একটি আঙুল সাইবানের ঠোঁটে চেপে ধরলাম। ঘুমাচ্ছে, আস্তে। সাইবান নিজের জায়গায় জমে গেল। ঘুম জড়ানো চোখে চেয়ে রইল ইরামের দিকে। হলদেটে মৃদু আলোয় রমণীর চেহারা তার বুকে অদ্ভুত একটা ঝড় তুলল যেন। ঠোঁটের উপর নরম আঙুলটা ছোঁয়া তাকে মাতাল করে ফেলেছে। শরীরের সবটুকু শক্তির প্রয়োজন হলো সেই আঙুলটায় একটা গাঢ় চুমু দেয়া থেকে নিজেকে নিবারণে। সাইবানের গোলাটে দৃষ্টি এবং ফোলা মুখখানি দেখে বিব্রত ইরাম দ্রুত নিজের হাত সরিয়ে নিল, এগিয়ে দিল ফোন। তোমার ফোন। সাইবান একটি ছোক গিলে ফোন হাতে নিল। নিজের কলার আইডিতে দেখে 1 সেকেন্ডে তার চেহারা বদলে গেল। ফোন রিসিভ করে বিছানা ছেড়ে উঠে গেল সে। সোজা বারান্দায় চলে গেল। ইরাম সেদিকে চেয়ে রইল। অতঃপর বিছানায় বসে ইজানকে ঠিক করে শুয়ে রাখলো। ক্ষণে ক্ষণে তার চোখ না চাইতো চলে গেল বারান্দার দিকে। 2 মিনিট বাদে ফিরে এলো সাইবান, রীতিমতো রুদ্র মূর্তি হয়ে। ইরামকে কোনো জবাবদিহি না করে ক্লোজেট থেকে জ্যাকেট বের করে গায়ে জড়ালো। চুলে আঙুল চালিয়ে ঠিকঠাক করে ওয়ালেট আর গাড়ির চাবি পকেটে ফেলল। ঘড়ির দিকে তাকালো ইরাম। প্রায় 3টা বেজেছে। এত রাতে কোথায় যাচ্ছ? কাজ আছে, কখন ফিরবো জানি না। এতটুকুই, বিশেষ ব্যাখ্যা ছাড়াই সাইবান ভারী বুট জুতা পায়ে গলিয়ে হনহন করে ঝড়ো গতিতে হেঁটে বেরিয়ে গেল রুমের বাইরে। ইরাম বসে থাকলো বিছানায় হতবিহ্বল হয়ে। একটা মাত্র ফোন কলের প্রয়োজন ছিল এত রাতে সাইবানকে ঘর থেকে বাইরে টেনে নিতে। এই বিষয়টা ছাড়া হাজার চাইতো, আর কিচ্ছুই ভাবতে পারল না ইরাম। শেষ রাতের দিকে মাত্র 2 থেকে 3 ঘন্টার মতো সময় ইরাম ঘুমোতে পেরেছে। 8টার দিকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে। সুগন্ধার আজ থেকে ইনকোর্স পরীক্ষা, তাই আজ সকালে নাস্তা চা সেই সামলাবে বলে রেখেছে। সামিয়া হয়তো উঠে গিয়েছে, তার রুমের বাতি জ্বলছে। হাসপাতালের জন্য তৈরি হচ্ছেন খুব সম্ভবত। সারিকা একটু দেরিতে উঠছে, নাস্তাটা একাই করে। সকলের জন্য চুলোয় চায়ের জন্য দুধ বসিয়ে ইরাম আগে থেকেই প্রস্তুত করে রাখা ব্রেড ফলমূল সব টেবিলে নিয়ে সাজিয়ে রাখলো। সাইবান এখনো ফেরেনি। বারংবার না চাইতো সে সদর দরজার দিকে তাকাচ্ছে।
চা যখন প্রায় ফুটে এসেছে তখনই ঘটনাটা ঘটল। পায়ের শব্দ শুনল ইরাম। সাইমন ফিরেছে ভেবে সে দ্রুত কদমে কিচেন থেকে বেরিয়ে এলো, অথচ মুখোমুখি হলো এক ভিন্ন এক অপ্রত্যাশিত একটু দৃশ্যের। সুঠাম কাঠামোর অধিকারী এক 6 ফুট দীর্ঘদেহী বয়স্ক পুরুষ দণ্ডায়মান, থমথমে পাথরের চেহারা, মুখ জুড়ে হালকা খোঁচা খোঁচা সাদা দাড়ি, চুলে রুপোলির আস্তরণ, ধূসর স্যুট প্যান্ট পরনে, বাম হাতে চকচকে সোনালি ঘড়ি, সেই হাতে একটি লাগেজ ধরে রাখা, ফ্রিজোরা শতকুঞ্চিত চেহারা দেখতে মনে হবে বিনা কারণে জীবনের উপর বিরক্ত তিনি। ইরামের চিনতে একটু ভুল হলো না। পুরুষটির চোখ গোটা বাড়ির উপর ঘুরে রমণীর উপর থামল। ইরাম সঙ্গে সঙ্গেই নিজের ওনা মাথায় তুলে ঘোমটা দিয়ে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম খালু। বলে সে ঝুঁকে পা ধরে সালাম করতে গেল। নতুন বউ হিসেবে শ্বশুরকে প্রথমবার পায়ে সালাম করার ঐতিহ্য, অথচ ছকছকে কালো শিউ পরিহিত পাজরা ইরাম ছোঁয়ার আগে সরে গেল। জমে গিয়ে মাথা তুলে তাকালো সে। উপর থেকে অতীব ভারী কণ্ঠে আদেশ এলো, সরে দাঁড়াও, তোমার মুখটা আপাতত দেখতে চাইছি না। 2 তলা বাড়িটার সামনে বেশ কতক মানুষের ভিড়। শেষ রাত হওয়ার সত্ত্বেও আগ্রহী লোকের কমতি নেই। নিচতলা জানালা দিয়ে বাইরের কর্মকাণ্ড ভয়ার্ত চোখে দেখে যাচ্ছে তিতলি। তার বাবা মিস্টার চৌধুরী তরুণ ছেলেপিলেগুলোর সাথে ঝামেলা জড়িয়েছেন। লিটার গোছের ছেলেটার নাম বখতিয়ার, ঘাড়ের কাছে ট্যাচো, চুলগুলো উস্কো খুস্কো, চোখেও কেমন যেন নেশালো ভাব। মিস্টার চৌধুরীর গলা চেপে ধরে হুমকি দিচ্ছে রীতিমতো। আপনার মেয়েকে শুধু আমি বিয়ে করব, বুঝছেন চৌধুরী সাহেব? 2টা বছর প্রেম করার সময় ওর মনে ছিল না মান সম্মানের কথা? আমার পার্টি কিন্তু ক্ষমতায় আছে, বুঝে নিয়েন। দেরিবেরি করলে একেবারে গায়েব করে ফেলাম। তিতলির বুক কাঁপছে। স্কুল লাইফে সাদাশীতে ভদ্র ছেলেটা এমন জঘন্য একটা মানুষে পরিণত হবে সে কল্পনাও করেনি। প্রেম বলে যেটা চালিয়ে দিয়েছে সেটা ঠিক প্রেমও ছিল না। তিতলি একটুখানি পাত্তাই দিত এই চা। সাইমন আসার পর থেকে তার জীবনটা বদলে গিয়েছে। অন্য কারোর সঙ্গে প্রেম করার প্রশ্নই আসে না। তিতলি মেয়ের পাশে দাঁড়িয়ে দোয়া দুরুদ পড়তে শুরু করে দিয়েছে। এমন সময় দুটো বাইক এসে থামলো তিতলিদের বাড়ির সামনে। লাফিয়ে নামলো আফনান, নীরব আর অনুরাগ। দ্বিতীয় চিন্তা ছাড়ে প্রত্যেকেই ছুটে এসে ভিড়ের মাঝখানে ঢুকে পড়ল। ছেলেদের মধ্যে হট্টগোল বেঁধে গেল। অনুরাগ মাঝখান দিয়ে দাঁড়িয়ে মিস্টার চৌধুরীকে আড়াল করে বলল, এক্সকিউজ মি, এটা কোন ধরনের অসভ্যতা? রাত বিরতে একটা ভদ্র বাড়িতে এসে ভদ্রলোকদের বিরক্ত করছেন কেন? পুলিশকে জানাতে বাধ্য হবো কিন্তু। অনুরাগের কথায় বখতিয়ার ভীষণ চটে গেল। প্রতিদ্বন্দ্বিতা আশা করেনি সে। নিজের একটা হাত তুলে দিতা ছাড়ে শটের অনুরাগকে থাপ্পড় দিয়েই বসলো সে। আজকে উঠলো সবাই। ইউ স্ক্রাউডেল। নীরব খেকিয়ে উঠে বখতিয়ারের পেছন থেকে ঘুষি দিতেই যাচ্ছিল, তবে দলের অন্য দুটি ছেলে নীরবে জাপটে ধরে ফেলল। অনুরাগ ভালোই ব্যথা পেয়েছে। মুখের ভেতর রক্তের নোনতা স্বাদ টের পাচ্ছে এখন। মিস্টার চৌধুরী অনুরাগকে ধরে ফেলেন, আর্তনাদ করে বললেন, তোমাদের সমস্যাটা কি? সাধারণ মানুষকেই পাও শুধু জ্বালাতন করতে। সাধারণ? আপনার কাছে যে টাকার বস্তা আছে বাইর করেন। এত টাকা পুকাই খেয়ে শেষ করতে পারবে না। এলাকার উন্নতির জন্য লাখ পাঁচেক দিতে সমস্যা কি? টাকা দিবেন নাকি মেয়ে দিবেন আপনার ব্যাপার। কুটিল হাসি মেখে বলল বখতিয়ার। পরক্ষণে চোখ ঘুরিয়ে তাকালো বাড়ির ভেতরে দাঁড়ানো তিতলির দিকে। কেঁপে উঠল মির্জা। বাঁকা হাসলো বখতিয়ার অশ্লীলভাবে। ঠোঁট চেটে চাটল সে। তবে তার সুখ দীর্ঘক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে পেছন থেকে একটা গুরুগম্ভীর আওয়াজ ভেসে এলো, থোবরা বরাবর বাংলাদেশের মানচিত্র বসিয়ে দিতে চাই, নিবি? বখতিয়ার ভীষণ অবাক হয়ে ঘুরে তাকিয়েছে। কি তাকানি তার চোয়াল বরাবর প্রচণ্ড শক্তিতে একটা ঘুষে আছড়ে পড়ল, এতটাই জোরে যে বখতিয়ারের শরীরটা ছিটকে পড়লো মাটিতে। মনে হলো চোয়ালের হাড় বুঝি নড়ে গিয়েছে। তার দলের ছেলেরা আতকে উঠে ছট করে সামনে তাকালো। আবছা লাইটের আলোর প্রতিফলনে ভেসে উঠল ছায়ামূর্তিটি। সুঠাম শরীর অধিকারী, জ্যাকেট পরে থাকলো শক্তিশালী বাহু স্পষ্ট বোঝা যাচ্ছে। সুদর্শন তীক্ষ্ণ চেহারার জান্ত হিংস্রতা। প্রিয়াংশী চিকচিক করছে অশনির সংকেতের মতন। দণ্ডায়মন সাইবান আলাদে। কোন শালা তুই? বখতিয়ার ব্যথায় কুকিয়ে চিৎকার করে উঠল। কল মি ড্যাডি। তির্যক ঘেঁষে ঝাঁঝালো কণ্ঠে জবাব দিল সাইবান।
তার নয়নজোড়া ক্ষিপ্তভাবে চারপাশে পর্যবেক্ষণ করলো। অনুরাগের ফুলে উঠতে থাকা গাল, আতঙ্কিত মিস্টার চৌধুরী, আর সবশেষে জলজল দৃষ্টিতে আশা নিয়ে তাকিয়ে থাকা তিতলি। সাইবানের সঙ্গে চোখাচোখি হতেই মেয়েটা দৌড়ে বাড়ির বাইরে চলে গেল। সাইবান অবশ্য নাটক দেখতে দাঁড়িয়ে থাকলো না। তিতলিদের বাড়ির পাশেই নতুন কিছু জিনিস তৈরির কাজ চলছিল। হনন করে এগিয়ে গিয়ে সেখানে পড়ে থাকা একটা চালাকাঠ হাতে তুলে নিল সাইবান। মিস্টার চৌধুরী ভরকে গেলেন এই ছেলের এমন রুদ্র রূপ দেখে। বাবা, আস্তে আস্তে, মারামারি কি দরকার? চান্দাবাজ আর ইফতিজারের জন্য মাহিরের ওপর কোনো কথা নেই। আপনি শুনুন আঙ্কেল। বক্তিয়ার কোনো মতে উঠে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি। সাইবান শটান কাঠটা দিয়ে জোরালো আঘাত হেনে বসল ছেলেটার পাঁচর পরাপর। মূর্তি গঞ্জগোল বেঁধে গেল। আফরান, নীরব, অনুরাগ এরাও আর বসে রইল না। আশেপাশে যে যা হাতে পেয়েছে সেইটা নিয়েই চড়া হলেও ধস্তাধস্তির মাঝে। বক্তিয়ারের কলার ধরে টানতে টানতে বাড়ির সিঁড়ির কাছে নিয়ে গেল সাইবান। ঠিক তিতলির পায়ের সামনে বান্দাকে উপর করে ফেলে পিঠের উপর পা দিয়ে চেপে ধরল। এক হাতে চালাকাঠ ধরে রেখে শাসালো। আমি যা যা বলবো বাঁচতে চাইলে তাই তাই রিপিট করবি। বল আম্মা জান, আমাকে মাফ করে দেন। আমি আর জীবনেও আপনার দিকে কোন নজরে তাকাবো না। যদি তাকাই তাহলে আমি কুত্তার পা চাটি। বল। বক্তিয়ার জোর করে ঠোঁট চেপে রেখেছে। অপমানে চকটকে হয়ে গিয়েছে সম্পূর্ণ। সাইবান আরো জোরে চেপে ধরল তাকে। বলবি নাকি উদম কেলানি খাবি? ডিম থেরাপি শুধু তোর পার্টির বস্তিগুলো না, আমিও দিতে জানি। আম্মাজান, বলতে বাধ্য হলো বক্তিয়ার। বাঁকা হাসি ফুটলো সাইবানের ছোঁচে। সে শিখিয়ে দিল। আম্মা জান, আমাকে মাফ করে দিন। আম্মাজান, আমাকে মাফ করে দিন। আমি দুধ খাওয়া বাচ্চাটি হয়ে যাব। মেয়ে দেখলে আস্তাক ফিরুল্লাহ পড়তে পড়তে উল্টো দিকে দৌড়ে দেব। আমি দুধ খাওয়া। শুনতে শুনতে বুকে দুবাহু বেঁধে বেশ উপভোগ করে গেল তিতলি। বক্তিয়ার ছাড়া পেল না। 7টা মর্মান্তিক বাক্য উচ্চারণ করার পরেই আশেপাশের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিল। অনেকেই আবার ভিডিও করে রাখলো। সবশেষে উঠে পড়ে টলতে টলতে যখন সে নিজের দলের ছেলেদের কাঁধে ভর দিয়ে বাড়ির বাইরের দিকে এগোলো, তখনই পেছনে তাকিয়ে সাইবানের দৃষ্টিতে সঙ্গে দৃষ্টি মেলালো। চালাকাটা কাঁধে ঠেকিয়ে বান্দা এক হাতে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে পুড়ে রেখেছে। ফিরকুচকে তীব্র অসহনীয় এক দৃষ্টিতে বক্তিয়ার দিকে তাকালো সে। তোকে আমি দেখে নিব। দাঁত কিরমির করে উচ্চারণ করলো বক্তিয়ার। সাইবান খিলখিল করে হেসে উঠছে ঠোঁট থেকে সিগারেটটা সরিয়ে বলে উঠল, তুই কি রাতখানা এখন দেখতে পাচ্ছিস না? আপনার নীরব একযোগে অট্ট হাসিতেই ফেটে পড়ল। অনুরাগ অব্দি হাসতে গিয়ে নিজের ব্যথা পাওয়া গালটা চেপে ধরল। অপমানে চূড়ান্ত পর্যায়ে পেরিয়ে যাও বক্তিয়ারও আর দাঁড়িয়ে থাকতে পারল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁচে বেরিয়ে গেল গেটের বাইরে। অনুসরণে তার সাঙ্গপাঙ্গ। চারপাশ শুনশান হয়ে পড়তে তিতলি ছুটে এসে সাইবানকে জাপটে ধরল। থ্যাঙ্কস দোস্ত, কি ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আব্বুকে যাচ্ছে তাই ভাবে হুমকি দিচ্ছিল। সাইবান খানিকটা বিব্রত হলেও তিতলির মানসিক অবস্থার কথা চিন্তা করে সরিয়ে দিল না। শুধু একটি হাত মেয়েটার মাথায় রাখলো। ইটস ওকে নাও। তোমাদের সবাইকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? বলতে বলতে মিস্টার চৌধুরী সিঁড়ির উপরেই বসে পড়লেন। অনুরাগ তাকে ধরল। মিসেস চৌধুরীও ছুটে এলেন। এদের জ্বালায় বাঁচি না আর। থানায় জিটিও করে রেখেছি, যদি পুলিশে একটু গুরুত্ব দিত। টাকা ঢেলেও লাভ হচ্ছে না। পার্টি ক্ষমতায় আছে তো পলিটিক্সের পাওয়ার উড়ছে বেশি। এদের সাথে বেশি ঝামেলা না জড়ানোই ভালো। প্রতিবেশীদের কেউ একজন বলল, তবে সাইবান পাত্তা দিল না। নিজের কাছ থেকে সাবধান তিতলিকে সরিয়ে দূরে দাঁড়িয়ে চালাকাঠটা ফেলে দু হাতে উপরে তুলে খানিক আড়মোড়া ভাঙল বুঝছে। তারপর অবিচলিত কণ্ঠে বলে উঠল, আন্টি, এক মগ কফি হবে? শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। মিসেস চৌধুরী এত চিন্তার মাঝেও না পারতে হেসে ফেললেন। দ্রুত বাড়ির ভেতরে যেতে যেতে বললেন, অবশ্যই, তোমরা সবাই ভেতরে আসো। একেবারে সকালে নাস্তা না খাইয়ে কিন্তু ছাড়ছি না। আজকে সকালে নাস্তার টেবিল জুড়ে গুরুগম্ভীর পরিবেশ বিদ্যমান। শুধু প্লেট চামচের চুংচাং শব্দ ছাড়া দ্বিতীয় কোনো রানী কারো মুখে। নীরব, অস্থির, রীতিমতো দম বন্ধকর একটা অবস্থা। সবাইকে নাস্তা বেড়ে দেওয়ার দায়িত্ব পালনের পাশাপাশি আর চোখে মানুষটাকে দেখে যাচ্ছে ইরাম। AKM আহমদ উদ্দিন। সাইবান
সারিকার বাবা, সামিয়ার স্বামী এবং ইরামের খালু পেশায় একজন ব্যবসায়ী। ঠিক কিসের ব্যবসা সেটা ইরামের বিস্তারিত জানা নেই। এই মানুষটার সম্পর্কে জ্ঞান তার ভীষণ কম, শূন্য বললেও ভুল হবে না। কারোর সাথেই মিশুক নন। ছেলেবেলার স্মৃতির হাসরেও এই লোকের বিশেষ উপস্থিতি ইরা মনে করতে পারছে না। পাশাপাশি বসার বদলে সামিয়া এবং আহমদ বসেছেন একে অপরের মুখোমুখি। টেবিলের দুপাশে দুজন, যেন মাঝখানে কেউ দেয়াল তুলে দিয়েছে। বাবার পাশে বসে সারিকা বিশেষ অস্বস্তিতে আছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে কেমন যেন হাসপাস করছে। ইরাম টেবিল ঘুরে নীরবে আমেজের টেবিলের প্লেটে আলু ভাজি বেড়ে দিতেই তিনি প্লেট দূরে ঠেলে বলে উঠলেন, আমি আলু ভাজি খাই না। ইরাম ভরকে গেল। সামিয়া ফ্রিকুচকে তাকালেন। কবে থেকে আলু ভাজি তোমার পছন্দের নাস্তা? আজকে থেকে আর পছন্দের নেই। গলা খাকারি দিয়ে ইরাম বলল, আপনাকে তাহলে ডিম পোচ করে দিই খালু, 2 মিনিট একটু বসুন। হাত তুলে ইরামকে থামিয়ে দিলেন আহমদ। চা পরোটা আমার হয়ে যাবে, থ্যাঙ্কস। ডিমের খোসার উপর হাঁটা বোধহয় একেই বলে। শুধু ইরামই নয়, বরং বাড়ির প্রত্যেক সদস্য ভীষণ সচেতন হয়ে উঠেছে। ইরাম বেশি তর্ক না করে চেয়ার টেনে বসল। কোনো মতে আধখানা রুটি সে শেষ করেছে, সেই সময় সামিয়ার কথা বলার সিদ্ধান্ত নিলেন। না জানিয়ে মালয়েশিয়া থেকে হুট করে চলে এলে যে? কেন? ঢাকঢোল পিটিয়ে সানাই বাজিয়ে আসা উচিত ছিল বুঝি? ফ্রিকুচকে ফেলেন সামিয়া। সেটা বলিনি। না না না, বলে ফেলো। তুমি যা বলো তাই তো হয়। তোমার উপর কথা বলার কোনো অধিকার অন্য মানুষের আছে? শখ, স্বপ্ন, ইচ্ছা সব তোমারই পূরণ হতে হবে, বাকিদের দিক ভাবার প্রয়োজন নেই। আহম্মদ। টেবিলের চাপড়ে উঠে দাঁড়ালেন সামিয়া। তীব্র দৃষ্টিতে তাকালেন স্বামীর দিকে। তুমি অভদ্র আচরণ করছো বলে মনে হচ্ছে না? নিজের মর্জি মতো যাকে তাকে বাড়ির বউ বানানোর সময় তোমার মনে হয়নি তুমি লিমিট ক্রস করছো? আমাদের কণ্ঠ শান্ত, অথচ তার কথার মাঝে অদ্ভুত একটা তেজ আছে। উপেক্ষা করা অসম্ভব। সারিকা নিজের বাবা মায়ের উত্তপ্ত ক্রোধের মাঝে একটুখানি শীতল হাওয়া হতে চাইল। মম, ড্যাড, প্লিজ, তোমরা বাচ্চা না, এটা নাস্তার টেবিল। অন্য বাড়ির মানুষের সামনে এসব কি ধরনের উদ্ভট আচরণ? অন্য বাড়ির মানুষ যে ইরাম, তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটা এমন সময়েও ঠিকই একটা ঠেস দিয়ে দিল। ইরাম একটি নিঃশ্বাস ফেলে ভদ্র অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালু, খালামণি, আপনারা প্লিজ আমাকে নিয়ে ঝগড়া করবেন না। যদি আমার জন্য এই দৈরত সৃষ্টি হয়ে থাকে তবে তবে কর জোরে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমার আপাতত আর কিছু করার নেই। প্লিজ আপনারা শান্ত হন, আমরা নাস্তা করি। আলাপ আলোচনা সব না হয় খালু আপনি বিশ্রাম নেওয়ার পর করা যাবে। আহমদ বাঁকা দৃষ্টিতে ইরামকে দেখলেন, তারপর এক চুমুকে গরম চায়ের কাপ শেষ করে ঠাস করে চেয়ারে ছেলে টেবিল থেকে উঠে গেলেন। আমার হয়ে গেছে। এটুকুই, তিনি আর বসলেন না। লম্বা পা ফেলে বাড়ির অন্দরমহলে আড়াল হয়ে গেলেন। আহমদ চলে যেতেই সামিয়া নিজের চেয়ারে থপ করে বসে পড়লেন। কপালে হাত ঠেকিয়ে চোখ বুজে ফেললেন। সারিকা এগিয়ে নিজের মায়ের কাঁধে হাত রাখল। মম, ইটস ওকে, তুমি জানতে এমনটা হওয়ারই ছিল। ইরামেরও ইচ্ছা হলো নিজের খালামণিকে একটু সান্ত্বনা দেয়, তবে সেই সুযোগ হলো না। পদশব্দ ভেসে এলো। ঝট করে ফিরে তাকাতেই সে দেখল ভেতরে ঢুকেছে সাইবান। কারো দিকে তাকায়নি সে। সামিয়া আর সারিকা দুজন দুজনের গোপন কথোপকথনে ব্যস্ত থাকা বিশেষ নজরপাত করেনি। তবে সাইবানের হাঁটুর দিকে জিন্স ছিঁড়া অংশ এবং ঘাড়ের দিকে লালচে দাগ ইরামের দৃষ্টি আনলো না। সাইবান উপরে উঠে যেতেই সেও টেবিল থেকে উঠে ছুটে গেল বেডরুমের দিকে। বেডরুমের ভেতরে ঢুকেই যথারীতি ইজানকে ক্রিবে নিদ্রাচ্ছন্ন দেখতে পেল সাইবান। ছোট্ট শিশুটি 2 হাত মুঠো করে গভীর ঘুমে আচ্ছন্ন, পাতলা ঠোঁট জোড়া হালকা ফাঁক করা, সেখান থেকেই লালা রস গড়িয়ে বালিশে পড়ছে। বাঁকা হাসলো সাইবান। লাইফ তো তোরই পটলা, খাওয়া, কাদা, হাগুমতো, ঘুম, সার্কেল অনগোয়িং। মাথা চাকিয়ে নিজের জ্যাকেটটা খুলে নিল সে। ভেতরে ট্যাঙ্ক চপ বেরিয়ে আসছে, ত্বকের উপর লালচে নীলাপ দাগ পরিষ্কার হলো। মারামারির সময় সেও কম কিছু হজম করেনি, তবে অতি উত্তেজনায় আজরে রানিনের ক্ষরণে তখন ওসব গায়ে লাগেনি। এখন লাগছে। গরম পানি ভেতরে বসে থাকতে হবে ঘণ্টাখানেক।
জাকুজির কথা মনে পড়লো, কিন্তু হাতে অত সময়ও নেই। দুপুরের আগে আবার সিলেটের জন্য বেরিয়ে যেতে হবে। সে এখন ঘাড়ে এক চা তোয়ালে ঝুলিয়ে বাথরুমে কুইক শাওয়ার নিতে যাবে। তখনই বেডরুমে ঢুকলো ইরাম। খানিকটা হাঁপাচ্ছে, ছুটে এসেছে, বোঝাই যাচ্ছে। সাইবান এমন মুহূর্ত মজা নিতে ছাড়লো না। মাথা কাত করে স্ত্রীকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে পড়ল। স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়তে আর তর্স হয়েছে না যে ছুঁটতে ছুঁটতে এসেছেন? বলে শাহরুখ খান স্টাইলে বুক চেয়ে দিয়ে দু বাহু মেলে ধরল সাইবান। ইরাম বিরক্তবোধ শব্দ করে এগিয়ে এসে চাপড় দিল তার মেলে ধরা হাতে। মজা বন্ধ করো। সারা রাত কোথায় ছিলে? আর এসব কিসের দাগ? ব্যথা পেয়েছো কিভাবে? মুখ থুবড়ে ম্যান হলে পড়েছো, এমন গাল গল্প আমায় বিশ্বাস করতে বলবে না। বেশি কিছু না, এই একটু শক্তি প্রদর্শন প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাম আর কি। রাত না হলে আবার খেলা জমে না। সাইবানকে ঠেলে জোরপূর্বক বিছানায় বসিয়ে দিল ইরাম। অতঃপর দ্রুত হাতে ড্রেসিং টেবিলে জয়ের থেকে ফার্স্ট এড কিট নিয়ে এসে বসলো। সাইবান শুয়ে তুলে বিস্ময় নিয়ে রমণীর কর্মকাণ্ড দেখে গেল। ইরাম অ্যান্টিসেপটিক দিয়ে তুলো ভিজিয়ে সাইবানের কাছে সরে এলো। নরম আঙুলে তার মাথাটা সামান্য কাত করে ঘাড়ের দিকটা দাগটা ভালোভাবে পর্যবেক্ষণ করলো। কেউ ঘুষি মেরেছে এখানে? এতটা কাছ থেকে ইরামের উষ্ণ নিঃশ্বাসে ছুঁয়ে গেল সাইবানের ঘাড়। শিউরে উঠল সে, না চাইতো। চোখ জোর অজান্তেই বন্ধ হয়ে এলো। ইরাম থেমে নেই। তুলোটা লালচে হয়ে ওঠা ত্বকে বসে আলতোভাবে মুছে নিতে নিতে সে ফিসফিস করলো, মারামারি করেছো তুমি? জ্বালা হলো দাঁতে ছোঁচ কামড়ে হিসে উঠল সাইবান। আপনার মাথার পেছনে তৃতীয় চক্ষু আছে মনে হচ্ছে। জ্বলছে না, সুখ লাগছে। চাপ দিন, আরো জোরে কচলে ভর্তা বানিয়ে ফেলুন। রাগে গজগজ করে উঠল সাইবান। ইরামের ঠোঁটে মৃদু হাসি ছুঁয়ে গেল। এবার আর খানিকটা কাছে ঝুঁকে এলো সে। সাইবানের ঘাড়ে তুলো দিয়ে মুছতে মুছতে আলতোভাবে ফু দিল জ্বালা কমানোর উদ্দেশ্যে। সাইবানের শির দ্বারা বেয়ে শীতল তরঙ্গ খেলে গেল। মনে হলো ব্রেনের ভিতর নিউরনে শর্ট সার্কিট হয়ে গিয়েছে। শরীরের সর্বশক্তিতে সে নিজেকে নিবারণ করলো। ইরামকে ছোঁয়া থেকে দু হাত টেনে ধরল বিছানা চাদর। ভীষণ নিয়ন্ত্রণে। ইরামের অবশ্য এতে কিছু খেয়ালই নেই। সে এক মনে নিজের কাজ করছে। ঘাট থেকে সাইবানের বুকের দিকটায় নেমে এলো সে। চ্যাংচপের চিকন স্ট্র্যাপটা শক্তিশালী কাঁধের উপর থেকে সামান্য নামিয়ে উন্মুক্ত করলো ত্বক। হার্টের উপরের দিকটা নীলাপ একটা ছাপ। এবার সত্যি রাগ হলো ইরামের। দ্বিতীয়বার তুলো ভেজাতে ভেজাতে সে বলল, এসব আমার একদম পছন্দ না আলাদিন। ভদ্র ঘরের ভদ্র ছেলেরা এমন করে না। সারা রাত বাইরে কাটানোর বিষয়টা না হয় আমি বাদই দিলাম, তবে নিজের এই অবস্থা করার মানে কি? অদ্ভুতরে হাসলো সাইবান। কেন, আমার জন্য আপনার কষ্ট হচ্ছে বুঝি? ইরাম ঠোঁট ফুলিয়ে ফেলল। তেমন কোনো চিন্তা না করে অজান্তেই তুলা খানিকটা জোরে চেপে দিয়ে ফু দিয়ে পড়ল, হাজবেন্ডের জন্য চিন্তা করা বারণ বুঝি? অস্ফুট একটা অশ্রাব্য শব্দ বেরিয়ে এলো সাইবানের চোট গলে। ইরামের বুঝতেও পারল না কি ঘটেছে। নিজের কোমরে একটা হ্যাঁচকা টান খেলো। তার শরীরটা আশ্রে পড়ল বিছানার উপর। গায়ের ওনাটা একপাশে ছড়িয়ে পড়ল। খোপা খুলে চুলগুলো নদীর স্রোতের ন্যায় মেলে গেল চারিপাশে। সাইবানের ভারী ও শক্তিশালী পুরুষশালী শরীরটা তার উপর উঠে এলো। ডান হাতের লম্বাটে আঙুলগুলো জড়িয়ে গেল ইরামের গ্রীবাদেশ জুড়ে। শীতল স্পর্শে কেঁপে উঠল ইরাম। পা দুটো ছটফট করে উঠতেই সাইবান হাঁটু চাপ দিয়ে আটকে ফেলল তাকে। অবাক ননে চেয়ে রইল ইরাম নিজের উপর ঝুঁকে থাকা মুখটার দিকে। হলদেটে ত্বক কেমন রক্তাভ হয়ে উঠেছে। কালো চোখ দুটোয় ঝিলিক খেলে যাচ্ছে। ঠোঁটজোড়া হালকা ফাঁক হয়ে আছে। ভারী শ্বাস ফেলছে। চুলগুলো কপালে ছড়িয়ে পড়েছে। সাইবান আরও কাছে ঝুঁকে আসতে ইরামের কপাল ছুঁয়ে গেল চুলের গোছা। শক্তভাবে চোখ বুজে ফেল রমণী। কেন তা নিজেও বলতে পারবে না। সাইবান অত্যন্ত মোহ নিয়ে তার মুখটা দেখল। ইরামের নাকে ছোট্ট একটা নোজপিন চলচল করছে। বস্তুটা এত কেন টানছে বোঝার আগে সাইবান ঝুঁকে সেই নোজপিনের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল। ইরাম হালকা ঝটকা দিয়ে উঠল, অথচ নড়তে পারল না। তার গলায় সাইবানের হাত আরেকটু শক্ত হয়ে চেপে বসল। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে
ইরাম জলজলে চোখ মেলে তাকাতে সাইবানের দৃষ্টি মোকাবেলা করতে হলো তাকে। তার গলার চাপটা বাড়িয়ে মুখটা একটুখানি উপরে তুলে নাকে নাক ছুঁয়ে দিয়ে সাইবান ফিসফিস করল, কল মি হাজব্যান্ড অ্যাগেন। আর আমি আপনাকে পৃথিবীতে বসিয়ে চাঁদ তারা ঘুরিয়ে আনবো। এমন পিশাচকে জাগাবেন না যাকে সইতে পারবেন না, মাই প্রেশিয়াস। আলাদিন, মাঝে মাঝে তুমি এমন ভাবে কথা বলো যে আমার মনে হয়। ইরাম নিজের কথাটা শেষ করতে পারল না। শব্দগুলো দ্বিধান্বিত হয়ে গলার ভেতর আটকে গিয়েছে। উদ্ভ্রান্ত দৃষ্টিতে সে দেখছে তার উপর ঝুঁকে থাকা সাইবানকে। তার আধো বুলি শুনে সাইবান তার গলার পাশে পালস বরাবর আলতো আঙুলের চাপ দিয়ে ফিসফিস করল, কি মনে হয়? যে তুমি আমি আমাকে। জমে গেল সাইবান আর ইরাম উভয় ক্রিবে শুয়ে থাকা ইজার একেবারে হঠাৎ করে চিৎকার দিয়ে কেঁদে উঠেছে। ছোট্ট হাত পা ছুড়ে এমনভাবে নাটকীয় ভঙ্গিতে কান্নাকাটি করছে যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। ইরামের মাতৃ মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। ধাক্কা দিয়ে সাইবানকে নিজের উপর থেকে সরিয়ে ছুটে গেল সে সন্তানের কাছে। দ্রুত ইজানের ছটফট করতে থাকা শরীরটাকে নিজের বুকে তুলে নিয়ে দোলাতে লাগলো। এই যে বাবাটা, এই যে আম্মু এখানে, কান্না কেন? ক্ষুধা পেয়েছে তোমার? পেটটু ভরেনি? সাইবান কয়েক সেকেন্ড উপর হয়ে শুয়ে রইল, বিছানায় পড়ে রইল। তার হাতটা এখনো চাদর আঁকড়ে ধরে রেখেছে ঠিক যেখানে কয়েক সেকেন্ড আগ অবধি ইরাম শুয়েছিল। চাদর মুঠ পাকিয়ে ফেল সে। চোখ মুখ কুচকে পিপির করে নিজেকে নিজেই পোছাতে লাগলো। কুল ডাউন, কুল ডাউন, কুল কুল কুল। পোটলাটাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলানো যাবে না, পোটলা উঠতে পারে না। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। মনে মনে জপতে লাগলো সাইবান। ইরাম ততক্ষণে ফিডারের দিকে হাত বাড়িয়েছে। সে পাম্প করে রেখেছিল, সেটা কোনোভাবে নিজের কিচেনে ফেলে এসেছে। সকালে নাস্তা তৈরি করার সময় নিজেকে নিজে মনে মনে খানিক অভিশপ্ত করে এখন শ্রিয়মান হয়ে আসা ইজানকে বিছানায় উপর হয়ে থাকা সাইবানের পাশে রাখলো সে। একটু দেখে রেখো, আমি নিচ থেকে ফিডার নিয়ে আসছি, এই 5 মিনিট। থ হইল সাইবান। চোখ মেলে ইরামের কে দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে দেখলো। তারপর তার করুণ চোখ জোড়া এসে পড়লো ইজানের উপর। কান্নার বালাই নেই আর, তবে নয়ন দুটি অশ্রুতে ভিজে টলটল করছে, নাক টানছে আর অদ্ভুত ভঙ্গিতে সাইবানের দিকে তাকিয়ে আছে, যেন ফ্রুকুটি করছে তাকে। শুধুলে খানিকটা সময় তাকিয়ে থেকে খপ করে ইজানের গলায় হাত রাখলো সাইবান। নাজুক শরীরের অঙ্গ তার দুইখানা আঙুলি সম্পূর্ণ জড়িয়ে গেল। পোটলা তোর কল্লাটা 2 ইঞ্চির আর সাইরেন বাজাস 69 ইঞ্চির। তোর ভোকাল কর্ড নাকি টাইটানিকের হর্ন, টাইম মতো পথ করে বাজিয়ে দিস। সাইবান ইজানের ছোট্ট গলা আলতোভাবে আঁকড়ে শাসালো। বিনিময়ে গুঙিয়ে উঠল ইজান। ছোট্ট শিশুটির ভ্রু এমনভাবে কুচকে এলো যেন পিতার উপর জান পড়ে বিরক্ত সে। এই চোপ চোপ পাকাস কাকে তুই চিনিস আমাকে? আমি তোর বিনাশ্রমে হয়ে যাওয়া বাপ, বুঝতে হবে মামা। এমনিতেই কল্লার শক্তি দেখে আমার দুনিয়া নাড়িয়ে ফেলেছিস, এবার চু। ঠাস! সাইবানের মুখটা একদিকে হেলে গেল। চোয়াল ফাঁক হয়ে পড়লো কয়েক ইঞ্চে। মুখের কথা তার মুখে আটকে রইল কয়েক সেকেন্ড। সে বুঝতেই পারলো না কি হয়েছে এই মাসরা। ইজানের ছোট্ট হাতটা সশব্দে আশ্রয় পড়ছে তার বাম গাল পর। সোজা বাংলায় বলা যায় থাপ্পড়। সাইবান চোখে অফুরন্ত অবিশ্বাস নিয়ে তাকাতে না তাকাতে চোখ মুখ কুচকে এবার ছোট্ট পা তুলে পিতার থুতনি বরাবর লাথি ছুড়ে ইজান লাফিয়ে উঠল। You little piece of shit! আর্তনাদ করে উঠল সাইবান। ইজানের ছোট্ট 2 হাত বিছানার সঙ্গে চেপে ধরল সে। বিপরীতে নিজের পা দুখানা তুলে দমাদম ছুটতে আরম্ভ করলো ইজান। সে লাথি তার বাবার মুখে পড়ছে কি বুকে দেখার সময় তার নেই। নাটকবাজ, ধরিবাজ, চালবাজ, এক চটকানায় মুড়িবাজ। এই যে আম্মু এসে পড়েছে কুচুপু। পিতা পুত্রের টি-20 ম্যাচের মাঝে রুমে প্রবেশ করে জমে গেল ইরাম। বিছানার উপর বসে আছে সাইবান, তার 2 হাত তোলা উপরের দিকে। সেখানে ঝুলছে ইজান। ইজানের একটা পা এখনো সাইবানের ডান গাল বরাবর বসানো, আর সাইবানের হাত ইজানের মাথার অল্প বিস্তর চুলের মাঝে মুঠ করে রাখা। দুজনেই থমকে গেল ইরামের কণ্ঠস্বর শোনার সঙ্গে সঙ্গে। ঘুরে তাকালো ওই অবস্থায়। ইরাম দৃশ্য দেখে হাসবে কি কাঁদবে ভুলে গেল। চ্যাপ চ্যাপ করে
তাকিয়ে রইল শুধু। ইজানই সর্বপ্রথম নিজের আত লাথিটা পূরণ করে সাইফানের গালে ছাঁচিয়ে কেঁদে উঠল। ইরাম ছুটে এসে ছেলেকে কোলে নিল। দ্রুত ফিটারটা মুখে দিয়ে দোলাতে লাগলো। ইজান শান্ত হয়ে এলো তৎক্ষণাৎ। চুপচুপ করে ভদ্র বাচ্চাটি হয়ে খাবারে মনোযোগ দিল। তখনও নিজের গাল চেপে ধরে রাখা সাইবান হাঁপাতে হাঁপাতে বলে উঠল, কি সাংঘাতিক! চেঙ্গিস খান নামটা ওয়েস্ট না হলে এই পোলাটাকে দেওয়া অতি জরুরি হতো। শালা একটা ডিক্টেটর। এতক্ষণ না হাসলো, এবার আর হাসি রুখতে পারলো না ইরাম। হাসতে হাসতে বলল, তোমাদের দুজনকে এক রুমে ছেড়ে দেয়া আর বাঘেতে কুমিরে এক ঘাটে জল খাওয়া একই ব্যাপার দেখছি। সাইবান কিচ্ছু বলল না। এক হাতে নিজের মুখ ঘষতে ঘষতে অপলক নয়নে চেয়ে থাকলো ইরামের অকৃত্রিম হাসির দিকে। কয়েক ঘন্টা পর দুপুর হয়ে এসেছে প্রায়। সাইবান খাওয়া গোসল সেরে তৈরি হয়ে নিচ্ছে বেরোবার উদ্দেশ্যে। গাড়িতেই চাপে, যেহেতু একটা ক্যাজুয়াল টি শার্ট আর ঢোলা ট্রাউজার পরেছে। জাফল ব্যাগ শেষবারের মতন দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। এমন সময় রুমে এলো ইরাম, হাতে সামিয়ার থেকে নিয়ে আসা ল্যাপটপ। ইজান সকালের পর আবার ঘুমিয়েছে আধ ঘন্টা আগে। ধীর পায়ে প্রবেশ করে নাইট স্ট্যান্ডে ল্যাপটপ রেখে ইরাম ব্যস্ত সাইবানকে দেখলো। কাজের সময় ছেলেটার মনোযোগ একেবারে অনন্য ধরনের। কিছুক্ষণ ইতস্তত করলো রমণী। তার কিছু টাকা দরকার, হাত একেবারে ফাঁকা। উপরন্তু সে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সুগন্ধার সাথে বাইরে গিয়ে কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে আসবে। সাইবান যেহেতু চলে যাচ্ছে, তার সাথে আর কথা বলার সুযোগ হবে না। কিন্তু টাকার ব্যাপারটা তুলতেও কেমন যেন লাগছে তার কাছে। সামিয়ার কাছে এই কারণে চাইতে পারেনি। এমনিতে তার জন্য অনেক করছে এই বাড়ির মানুষগুলো। দিনমণির টাকাটাও সামিয়া ইরাম নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। ওটা নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা করবে ভাবছে ইরাম। সেখান থেকে এখন তুলবে নাকি, অনেক কিছু ভাবলো। শেষমেশ সিদ্ধান্তে উপনীত হলো। সাইবানের পাশে গিয়ে দাঁড়ালো ইরাম। একটা কথা বলার ছিল। ঝেড়ে কেসে ফেলুন, আমার তারা আছে। নিজের কাজ করতে করতেই বলল সাইবান। ইরাম খুব বেশি সময় আর নষ্ট করলো না, বলে উঠল, আমার কিছু টাকার দরকার। একটা কম্পিউটার কোর্স করতে যাচ্ছি, শুনেছি 2 মাসের কোর্স ফি 5,000। সাইবান এবার চোখ ঘুরিয়ে ইরামের দিকে তাকালো। শুরু তুলতেই তার আইব্রো প্রিয়াংশী চলচল করে উঠল। কিসের কোর্স? আর্টিকেল রাইটিং আর ওয়ার্ডশিট ফর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করবেন সিদ্ধান্ত নিয়েছেন? আপাতত হ্যাঁ। ইরাম প্রস্তুতি নিয়ে রেখেছিল যে একটা বেশ লম্বা চড়া বিশ্লেষণ করবে। কেন এই কাজটা করতে ইচ্ছুক, কিভাবে করবে, মেয়ে বলে কেউ কাজ না দিলেও তাকে লড়াই করে যেতে হবে, কারো আপত্তি থাকলেও তার কিছুই করার নেই, ইত্যাদি ইত্যাদি। তবে সাইবান তেমন কিছু জিজ্ঞেসই করলো না। ট্রাউজারের পকেট থেকে নিজের ওয়ালেট বের করে যতগুলো নোট ছিল সবগুলি বের করে আনলো। গুনেও দেখলো না কত আছে। সরাসরি ইরামের হাতে ধরিয়ে দিয়ে ওয়ালেট আবার পকেটে ভরে রাখলো। ইরাম অবশ্য গুনে দেখলো 8টা 1,000 টাকার নোট আর 4টা 500 টাকার নোট, মোট 10,000 টাকা। এটা তো অনেক বেশি, তোমার লাগবে না? ওয়ালেট তো পুরো ফাঁকা করে ফেলেছো দেখলাম। আমার কার্ড আছে, ক্যাশ না হলেও চলবে। বলে সাইবান ব্যাগ কাঁধে ঝুলিয়ে রুমের দরজার দিকে এগোলো। আমার তো 5,000 টাকা হলেই চলবে, 10,000 কেন দিচ্ছ? ইরামের কণ্ঠস্বরে সাইবান ঘুরে তাকিয়ে বলল, রেখে দিন, পরে কাজে লাগবে। না, লাগলে আবার চাইবো। আপাতত ঋণ করো না। টাকা কষ্ট করে উপার্জন করতে হয়, তোমার বাড়ির উঠানের গাছে ধরে না। ইরাম এগুলো বাকি 5,000 টাকা ফিরে দিতে গেলে সাইবানের হাতে সঙ্গে সঙ্গে তার হাতটা মুঠো করে চেপে ঝুঁকে এসে বান্দা তির্যক হেসে জানালো, You better learn to spend as fast as I earn. থমকে গিয়ে মুখ তুলে তাকালো রমণী। তার চেহারা সাইবানের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে গেল। ছোট লেগে থাকা হাসিটা দেখে ইরাম না চাইতেও একটা ঢোক গিলতে বাধ্য হলো। সাইবানের হাসিটা তাতে আরেকটু বিস্তৃত হলো। ইরামের বাহু বেয়ে তার হাতটা উঁচে এলো কানের লতিতে। কিছু এলোমেলো চুলের গোছা সযত্নে কানের পেছনে গুজে দিল সে। তারপর মুখ নামিয়ে সেই কানের কাছে আবেশ মাখা মৃদু কঞ্চে বলল, পরের বার থেকে আর আমার কাছে টাকা চাইবেন না। এক্সট্রা ওয়ালেট ক্লোজেটের দ্বিতীয় ড্রয়ারে রাখা আছে,
লক্ষ্য লক্ষ্মী বইয়ের মতো যা লাগে নিয়ে খরচ করবেন। মাস শেষে ওটা ভর্তি করে রাখার দায়িত্ব আমার। ইরামের ঠোঁট জোড়া ফাঁক হয়ে রইল সম্মোহিতের ন্যায়। সে চেয়ে রইল সাইবানের দিকে, কেন যেন দৃষ্টি ফেরাতে পারল না নিজের। সাইবান তার চোখের দিকে তাকালো। তারপর কিভাবে যেন বিদায় জানাতে হয়? ওই ইরাম মুখ খুললেও কথা শেষ করতে পারল না। সাইবান তার চিবুকে আঙুল জড়িয়ে মুখটা তুলে কপাল বরাবর নিজের ঠোঁট বসিয়ে দিল। তার ত্বকের মাঝে অস্ফুটে সরে পড়ল। খুব জলদি জ্বালাতে ফেরত চলে আসবো। ট্রাই নট টু মিস মি টু মাচ মাই প্রেশাস। আর দাঁড়ালো না সাইবান, নিজের উষ্ণতাটুকু কেড়ে নিয়ে উল্চু ঘুরে রুমের বাইরে চলে গেল। ইরাম তখনও নিজের জায়গায় দাঁড়িয়ে রইল বরফের মতন। অজান্তেই হাত ধরে রাখা টাকায় তার আঙুলগুলো সজোরে চেপে বসল। সে ভুলে গিয়েছিল অনুভূতি কিভাবে অনুভূত হয়, অথচ বহুদিন বাদে আজ তার উষ্ণ কিছু একটা ক্ষণিকের জন্য হারিয়ে ফেলার অনুভূতি কেন হচ্ছে সেটা তার বুঝদার মস্তিষ্ক বুঝতে পারল না। পরদিন গতকাল সিলেটে শো করতে চলে গিয়েছে সাইবান। ইরাম আজ সকাল সকাল তৈরি হয়ে নিয়েছে। একটা হলুদ রঙের কামিজ আর সালোয়ার কামিজ, অন্যটা পরিপাটি করে কাঁধের দুপাশে তুলে দেয়া, চুলগুলো বিনুনি পাকিয়ে নিয়েছে। ইজানকে নিয়ে বেরোবে আজ, কারণ সামিয়া সারিকা কেউই বাড়িতে থাকবে না। সুগন্ধাও তার সাথেই যাচ্ছে, যেহেতু রেখে যাওয়ার প্রশ্নই আসে না। নাস্তা তৈরি হচ্ছে কিচেনে। ইরাম কিছুক্ষণ আগে সাহায্য করে এসেছে সুগন্ধাকে। মেয়েটা এখন গরম করে নিচ্ছে সবকিছু। কেউ এখনো নাস্তার টেবিলে আসেনি। সময়টা ব্যবহার করার কথা ভাবলো ইরাম। ল্যাপটপটা নিয়ে বসে গেল। গতকাল থেকে একটা বিশেষ কাজ করবে বলে ভেবে রেখেছে, যেটা এতদিন করার কথা মাথায় আসেনি। সুগন্ধার থেকে টুকটাক খবর পেয়েছে সে। ইউটিউবে গিয়ে সার্চ দিল আরাবিয়ান ডেটস। একটি চ্যানেল ভেসে উঠল, মিউজিক সম্পর্কিত সকল ভিডিও, বিভিন্ন আর্টিস্টিক এমভি, সাবস্ক্রাইবার সংখ্যা 1 লাখের কাছাকাছি প্রায়। একটি বেশ জনপ্রিয় ভিডিও আছে, প্রায় 10 মিলিয়ন ভিউ। 1 বছর আগে আপলোড করা হয়েছে। ইরাম ভিডিওটা দেখল। ভাইরাল একটা গান, গত বছর টিভি চ্যানেলে আর এদিক সেদিকে বেশ শোনা হয়েছে। মেটেরিয়ালে শ্যুট করা হয়েছে বেশ অ্যাস্থেটিক কায়দায়। ভিডিওটিতে দেখানো ভাবুকুড়ে টাইপের ভ্রমণ পিপাসু এক ছেলে, সেখানে অভিনয় করেছে সাইবান নিচে। একটি তরুণী মেয়েও রয়েছে। তারুণ্যের প্রেম কাহিনী ধরনের মিউজিক ভিডিও। ইরাম ডিসক্রিপশনে গেল, সেখানে সিঙ্গার, প্রোডাকশন ইত্যাদি ক্রেডিটের সঙ্গে লেখা। মিউজিক কম্পোজার ডিজে আলাদিন। সাইবান কম্পোজার হিসেবেও কাজ করে, এটা জানা ছিল না ইরামের। সুগন্ধার গুপ্ত তথ্য অনুযায়ী তার ইনস্টাগ্রামও আছে। গুগল থেকে সেখানেও ঢুকলো ইরাম। প্রোফাইল বের করে তার চোখ কপালে উঠে গেল। 5 লাখ ফলোয়ার সংখ্যা। বেশিরভাগ তার বিভিন্ন শো এবং কম্পোজিংয়ের পোস্ট। হুট করেই দেখলে মনে হয় না, কিন্তু সাইবান নিজের কাজ নিয়ে বেশ ভালোই এগিয়েছে। স্ক্রল করতে করতে প্রায় 7-8 মাস আগেকার একটা পোস্ট দেখে চোখ আটকে গেল ইরামের। তেমন কিছুই না, স্রেফ একটা ছবি, কিন্তু স্রেফ একটা ছবি যেন রমণীর বুকে ভেতর আগুন জ্বালিয়ে দিল। জিমে তোলা একটা মিরর পিকচার। সাইবানের পরনে কোনো শার্ট নেই, উদম শরীর, শুধু একটা ঠোলা কালো ট্রাউজার পরনে। পেটানো শরীর, আবছা আলো আধারের তে ফুটে উঠেছে। শক্তিশালী মাংসপেশির গড়ন আর উদরের কাঠামো বেশ চোখে লাগছে। ইরাম প্রথমটায় লজ্জা পেয়ে গেল, স্ক্রল করে চলে যাচ্ছিল, কিন্তু কিছু কমেন্টে তার মনোযোগ আটকে গেল। বেশিরভাগ মেয়েদের কমেন্ট। লুক অ্যাট দ্য পেটস, অর ফার্মিং নিউ ড্যাডি ইন টাউন। ইরাম হাঁ করে তাকে রইল। ভাষার আগা মাথা কিছুই সে বুঝতে পারছে না, যদি ইংরেজি লেখা তবুও। ব্রেড কোথায়? ছবির কোথাও তো ব্রেড দেখা যাচ্ছে না। আবার ফার্মিং কোথায় হচ্ছে? সাইবান তো কৃষক না। আর ড্যাডি? প্রোফাইলে দেওয়া এক তরুণীর ছবি। এত বড় ধাড়ি মেয়ে একটা ইয়াং ছেলেকে ডাকে ড্যাডি? এ কোন যুগ এসে পড়লো? বাবা জানে তোমার? আপন মনে পিটপিট করলো ইরাম। বহু কষ্টে পাল্টা রিপ্লাই করার ইচ্ছাটা দমন করে নিল সে। ছবিটার দিকে চেয়ে শিকুচকে শিকুচি করলো সে। এমন একটা ছবি, ব্যক্তিগত ছবি, পাবলিকলি দেওয়ার কি আছে? বিষয়টা যদিও তেমন কিছুই নয়, তবে ইরামের কেন যেন রাগ হচ্ছে। সে বুঝতে পারছে না। ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে সে বসে চুপচাপ।
কিছুক্ষণ বাদে নাস্তার টেবিল ভরে উঠল। সামিয়া, সারিকা এবং আহমদ সকলে এসে বসলেন। সামিয়া, সারিকা দুজনেই রেডি। সামিয়া যেমন হাসপাতালে, সারিকা চেম্বারে। সে পেশায় একজন ডেন্টিস্ট। ভাইয়ের বিয়ে উপলক্ষে বেশ কয়েকদিন ছুটিতে ছিল, এখন আবার কাজ শুরু করেছে। সুগন্ধা আজ নাস্তা বেড়ে দিচ্ছে। ইরামকে পুরো দস্তর বাইরের পোশাকে তৈরি হতে দেখে স্বামী শুধালেন, কোনো প্ল্যান আছে? ইরাম মাথা তোলালো। জি, কম্পিউটার কোর্সে ভর্তি হব। ওয়াও, বেশ ভালো আইডিয়া। স্বামী প্রশংসা করলেন। সকলেই নাস্তায় ব্যস্ত। নীরবতার মাঝে একেবারে হঠাৎ করে আহমদ বলে বসলেন, বাড়ি ফেলে এখন বাইরে কাজ করার মতো নাটকটা করে সমাজে যতটুকু মুখ আছে ততটুকুতে চুলকানি না মাখলেও চলে। পাউরুটি ছিঁড়ে মুখে তুলতে তুলতে থমকে গেল ইরাম। হতভম্ব হয়ে চেয়ে এলো শ্বশুরের দিকে। আহমদ নির্বিকার, রীতিমতো হাহাকার করে উঠলেন। মানে কি আহমদ, ভদ্র ভাষায় কথা বলো। বাড়ির মেয়ে কোনো কাজ করতে পারবে না? তুমি কি আদিম যুগের মানুষ? মেয়েতে নয়, অনাকাঙ্ক্ষিত বউ। তো আমিও তো বাইরে কাজ করি, হাসপাতালে রাত কাটাই। তুমি তো কোনো দিন আমাকে এমন কথা বলনি। আহমদ বুঝিয়ে এক টুকরো তাচ্ছিলেন হাসি হাসলেন। ও তার ডাক্তার নয়, মেয়ে মানুষ ডাক্তার হলে আলহামদুলিল্লাহ, বাকি সব নাউজবিল্লাহ। সত্যটা যত জলদি মাথায় ঢুকবে ততই মঙ্গল তোমাদের।